উদ্দেশ্য যে এই যে 250 কোটি টাকা দিয়ে শুরু হচ্ছে সরকারের প্রণোদনা আমরা পাচ্ছি, এটি কতটা সফলভাবে আমরা ব্যবহার করতে পারবো এর উপরে কিন্তু অনেক কিছুই নির্ভর করছে। এই জন্য গুরুত্বটা বোঝানোর জন্য আমি এই ব্রিফিংটার আয়োজন করেছি। যে 250 কোটি টাকা হয়তো কিছুই না, কারণ আমি দেখলাম গত জুলাই মাসে কিন্তু আমরা ঋণ বিতরণ করেছি 230 কোটি টাকা। আগস্ট মাস গতকালকে পর্যন্ত 161 কোটি টাকা আমরা ঋণ বিতরণ করেছি ব্যাংক প্রজেক্ট থেকে। আছে আলাদা, সেটা তো হিসাব আমি এই মুহূর্তে আমার কাছে নাই। অর্থাৎ আমরা কিন্তু ঋণ দিচ্ছি এবং দিতে পারি, এটাও প্রমাণিত। যে গত আমি যদি আরো পিছনের দিকে যাই, যখন মার্চ মাসে 26 তারিখে লকডাউন শুরু হলো, তারপর থেকে কাজ একদম বন্ধ হয়ে গেল। এপ্রিল মাসে মাত্র 1,61,00,000 টাকা ঋণ বিতরণ হয়েছে, কারণ সবাই ভয়ে আমরা আতঙ্কিত ছিলাম, কেউ কাজ করি। তারপরে এপ্রিল পরে মে মাসে 5 কোটি বা 5.5 কোটি টাকা ঋণ বিতরণ। তারপরে যখন আমরা মে মাসের শেষের দিকে গিয়ে অনলাইন আবার কথা বলা শুরু করলাম, জুন মাসে কিন্তু আবার অনেক উন্নতি হলো। জুন মাসে সম্ভবত 130-35 কোটি টাকা। জুন মাসে আমরা 114 কোটি টাকা ঋণ বিতরণ করি। জুলাই মাসে 230 কোটি টাকা, আর আগস্ট মাসে 168 কোটি। জুলাই মাসে 230 কোটি, আবার আগস্ট মাসে কেন কমে গেল আমি ঠিক বোধগম্য না আমার কাছে। কিন্তু আমাদের চলতি যে অর্থ বছর 2020 আমাদের ব্যাংক পরিষেবা কমে আসছে, প্রজেক্টের ম্যাক্সিমাম সব চলে আসছে অলরেডি, বাকিগুলো চলে আসবে। তো এখন ব্যাংকের থেকে ঋণটাই বেশি যাচ্ছে বা যাবে। তো ব্যাংকে কিন্তু আমাদের 2020 এবং 21 অর্থ বছরে ঋণ বিতরণের টার্গেট 4,500 কোটি টাকা। তার মানে 4,500 কোটি টাকা আমি যদি 12 দিয়ে ভাগ করি, 4×8=48, মানে প্রায় 350-400 কোটি টাকা করে। 350-400 কোটি টাকা করে হলো আমাদের ব্যাংকের টার্গেট ঋণ দেওয়া প্রতি মাসে। সেই হিসেবে কিন্তু ইতিমধ্যে আমরা পিছিয়ে পড়েছি অনেকটাই, কারণ আমরা জুলাই মাসে 230 কোটি দিয়েছি, আর আগস্ট মাসে 160 কোটি। কালকে দিন বাদ দিয়ে এটা তো গতকালকে হয়তো কিছু আছে। মানে আমরা যেটা বার্তাটা পাচ্ছি সেটি হলো যে আমাদের যেখানে 400 কোটি টাকা এভারেজ ঋণ দেওয়ার কথা ব্যাংকের সফটওয়্যার থেকে, সেখানে কিন্তু অর্ধেকও দিতে পারছি না আমরা। এটা 2 মাস অলরেডি চলে গেছে। এর মধ্যে আমাদের হাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইভেন্টটা আসলো, যে এই প্রণোদনা বিতরণ 250 কোটি টাকা, এবং সরকার আমাদের 18 তারিখে এই চেকটা আমরা পেয়েছি। ইতিমধ্যে ব্যাংকিং বা আর্থিক প্রসেস বিভাগ এই বিষয়ে অগ্রগতি জানতেছে, 2 দিন ধরে চেক দিয়েছে আমাদের। আগামী 3 তারিখে, আজকে 1 তারিখ, আগামী 3 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মিটিং ডেকেছে। এটা আমরা কি করছি বা আমাদের ভবিষ্যৎ প্রক্ষেপণ, ভবিষ্যৎ কি করতে চাই সেটির উপরে জানার জন্য মিটিং দিয়েছে। অর্থাৎ এই 250 কোটি টাকা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাকার অঙ্ক নিয়ে খুব বেশি নয়, কিন্তু আমাদের সক্ষমতা প্রদর্শন করা বা দেখানোর জন্য এটি গুরুত্বপূর্ণ। এই 250 কোটি টাকা কত ইফেক্টিভলি বা সফলভাবে আমরা দরিদ্র মানুষের কাছে পৌঁছাতে পারছি, সেটা কিন্তু সরকার এটা দেখবে, এবং এই দেখার উপরে অনেক কিছু নির্ভর করবে মূল্য সঞ্চয় ব্যাংকের ভবিষ্যৎ। যদি সরকার মনে করে বা আমরা দেখাতে পারি যে মূল্য সঞ্চয় ব্যাংক এই ধরনের একেবারেই গ্রাম পর্যায়ে গ্রাসরুট লেভেল পর্যন্ত সরকারি অনুদান হোক বা সহায়তা হোক বা ঋণ হোক, এটি হোক, খুব দ্রুততার সাথে সফলভাবে আমরা পৌঁছে দিতে সক্ষম, তাহলে কিন্তু পরবর্তীতে অনেক সুযোগ আসবে। যেটি মূল্য সঞ্চয় ব্যাংকের সাস্টেইনেবিলিটি বা টিকে থাকার জন্য অত্যন্ত জরুরি। আমরা গতকালকে বোর্ডে যে নীতিমালাটা অনুমোদন করেছি, যে করোনা ভাইরাস কোভিড-19 এর প্রভাব মোকাবেলায় সরকার ঘোষিত কর্মসৃজন প্যাকেজের আওতায় বিশেষ এই নীতিমালা। আমি ডিএম সাহেবকে অনুরোধ করবো যে আজকে যেন নীতিমালাটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়। গতকালকে যে কারেকশন খুব বেশি করা হয়নি মিটিং এ, যে কারেকশনটুকু এসছে একটু করে আজকে যেন আপলোড করে দেওয়া হয়।
কারণ নীতিমালা এটা কোনো চূড়ান্ত কোনো বিষয় নয়, এটা ফিল্ডে গেলে আমাদের সহকর্মী যারা আছে তারাও দেখবে, তাদের কাছ থেকে হয়তো অনেক ভালো ভালো সাজেশন আসবে, তখন আমরা আবারও পরিবর্তন করবো। আপাতত আমাদের কাজ শুরু করা দরকার। আমাদের 3 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে মিটিং আছে সেখানে আমাদের অগ্রগতি দেখাতে হবে। সুতরাং অ্যাটলিস্ট আমরা এটা আজকের জন্য দিয়ে দিই, এবং আমরা যারা ফিল্ডে যারা আছি তাদের প্রতি আমার ইনস্ট্রাকশন যে ইমিডিয়েটলি এটা ঋণ ছাড়া শুরু করতে হবে। এটা ব্যাংকের হয়তো আলাদা হিসাব নিকাশের জন্য আলাদা কোনো একটা সিপিএস এ কোনো কিছু একটা প্রোডাক্ট তৈরি করে দিবে, তো সেটি যারা করবে তাদের মধ্যে অনুরোধ দ্রুততার সাথে এটা যেন করা হয় এবং দ্রুততার সাথে ঋণটা দেওয়া হয়। এখন ঋণ আমরা কাদেরকে দিব? ঋণের জন্য এখানে নীতিমালা আছে, এখানে আমি একটু স্পষ্ট করে বলি, যেহেতু অনেকেরই পড়ার সুযোগ হবে না, অত্যন্ত ব্যস্ত বা পড়তে ইচ্ছা করবে না। এখানে ঋণের কয়েকটা প্রকার আছে আমরা বলেছি। প্রথমত হলো যে আমরা যারা চলমান ঋণ যাদের কাছে আছে, যে গত অর্থ বছর তো শেষ হয়ে গেছে গত জুন মাসে, অর্থাৎ 2019 এবং 20 2019-20 অর্থ বছরে যাদের কাছে আমাদের ঋণ গুলো ছিল, এবং আমাদের কোভিড শুরু হয়েছে হলো মার্চ মাসে, এবং মার্চ মাস পর্যন্ত তারা নিয়মিতভাবে ঋণ পরিশোধ করতেছিল, এই ধরনের রেকর্ড যাদের আছে, অর্থাৎ যে সৎ বিনিয়োগকারী, যে সততার সাথে টাকা নিয়ে আবার ফেরত দিচ্ছিল, কিন্তু করোনা পরিস্থিতির কারণে তার বিনিয়োগটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে তার উৎপাদিত ফসল ন্যায্য মূল্যে বিক্রি করতে পারেনি বা আদৌ বিক্রি করতে পারেনি, বা অন্য কোনো সমস্যা হয়েছে এই কোভিড এর কারণে। তো এই ধরনের যারা বিনিয়োগকারী ছিল আমাদের সাথে আছেন, যারা নিয়মিত ঋণ শোধ করেছেন বা এখনো করছেন, অর্থাৎ যারা খেলাপি নয়, তাদেরকে যে ঋণ তারা নিয়েছেন তার 40% পর্যন্ত, অর্থাৎ 40% পর্যন্ত যদি সে 10,000 টাকা ঋণ নিয়ে থাকে, 40% যে টাকা আসে 4,000 টাকা, 20,000 টাকা নিলে 8,000 টাকা, 30,000 টাকা নিলে 12,000 টাকা, এবং অর্থাৎ এই সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত ঋণ পুনরুদ্ধার, অর্থাৎ একটা ঋণ সে দিয়েছে ওই অর্থকে বাঁচানোর জন্য আরো কিছু অর্থ দেওয়া। যে কানে পানি গেলে আমরা আগে ছোটবেলায় আরো কিছু পানি দিতাম, পান নিচু করে, তাহলে ওই পানির কারণে আমার বাইরের অতিরিক্ত পানিটা বেরিয়ে আসতো পান থেকে, এই ধরনের অনেকটা সেই কানে পানি দেওয়ার মতো। ওই যে আমরা একজনকে হয়তো 50,000 টাকা দিয়েছি, 50,000 টাকার সে ঋণ নিয়ে বিনিয়োগ করেছিল, তো এই ঋণের এই কোভিড এর কারণে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই 50,000 টাকার 40% যে টাকা হয় সেই টাকা আমরা তাকে আবার পুরো অর্থায়ন করব এই 200-250 কোটি টাকা থেকে। এটি একটা পর্যায়, মানে যারা ঋণগ্রস্ত, ঋণ নিয়েছেন ফেরত ছিলেন, তাদেরকে আমরা 40% পর্যন্ত পুরো অর্থায়ন। এটা একটা। আরো বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন আমাদের পল্লী সঞ্চয় ব্যাংকের সদস্য বা আমার বাড়ি আমার কামার সদস্য, কিন্তু আসলে ঋণ নেননি, কখনোই ঋণ নেননি, কিন্তু তিনি ভালো কিছু করতে চান, একটা উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত হতে চান বা কর্মসৃজন, এখানে কিন্তু প্যাকেজের নামই হলো কর্মসৃজন, অর্থাৎ সে কিছু টাকা বিনিয়োগ করে তার একটা কাজের সুযোগ তৈরি করতে চান, খামার স্থাপন করা যেটা বলে সেটা করতে চান। যদি এরকম হয় তাহলে 50,000 টাকা ঋণ দেওয়া যায় প্রথমবারে, এবং এই যে 250 কোটি টাকা আমরা যেটা দেবো, এই যে 25,000 টাকা দিলাম বা 50,000 টাকা দিলাম, এটা সুদ কিন্তু মাত্র 5%। তারপরে এখানে আরো কিছু ক্যাটাগরি করা হয়েছে, যেমন সরকারের টার্গেট হলো যে অনেকেই এই কোভিড এর কারণে, আমরা সম্প্রতি দেখেছি যে একটি জরিপ, বিরাট কর্তৃক পরিচালিত জরিপে দেখেছি যে 16% লোক ঢাকা থেকে বাড়ি চলে গেছে, কারণ তাদের হয় চাকরি চলে গেছে বা ইনকামের পথ সংকুচিত হয়ে গেছে, তারা সংসার এখানে যে খরচ চালাতে পারছেন না, তারা বাড়ি চলে গেছে। আবার বিদেশ থেকে লক্ষ লক্ষ শ্রমিক চাকরি হারিয়ে দেশে ফিরে এসেছেন। তো এই যে শহর থেকে গ্রামে চলে গেছেন, আবার বিদেশ থেকে দেশে চলে এসেছেন, এদেরকেও কিভাবে প্রমোট করা যায় সেটিও এই বিশেষ প্যাকেজের একটি লক্ষ্য। তো এই ধরনের ক্ষেত্রে আমাদের যে সীমাবদ্ধতা ছিল যে আমরা কিন্তু নির্দিষ্ট সমিতি ভিত্তিক কাজ করি, সমিতির সদস্যদেরকে ঋণ দিই। তাহলে এখন আমার একটা গ্রামে একটা সমিতি আছে,
সেখানে ওই গ্রামে বিদেশ থেকে সৌদি আরব থেকে কেউ ফেরত আসছেন বা ঢাকা শহর থেকে কেউ আসছেন এবং এখন গ্রামে তারা থাকতে গ্রামে স্থায়ী বসবাস করতে চান, তাদেরকেও এই ঋণের আওতায় নিয়ে আসা যাবে। কিন্তু এখানে কিছু শর্ত আছে। শর্ত হলো যে প্রথমত এই সমিতির সদস্য তো হতেই হবে। সমিতির সদস্য ছাড়া প্রতি সদস্য ব্যাংক ঋণ দিতে পারে না। সুতরাং তাকে কোনো একটা সমিতির সদস্য করে নিতে হবে। হয়তো কোনো সমিতিতে সদস্যের সংখ্যা কম আছে, সেখানে ঢোকানো যেতে পারে। কেউ সদস্য পদত্যাগ করেছে, সেখানে ঢোকানো যেতে পারে। এই ধরনের সমিতির সদস্য করে তাকে ঋণটা দিতে হবে। আর সব থেকে বড় শর্ত যেটা, আমাদের সদস্য যারা আছেন সরাসরি প্রকল্প থেকে গেছেন, তারা ব্যতীত যারা এই শহর থেকে গ্রামে ফিরে গেছেন বা বিদেশ থেকে গ্রামে ফেরত আসছে, এদেরকে যদি আমরা এই ঋণ প্যাকেজের আওতায় আনতে চাই, তাহলে সমপরিমাণ বিনিয়োগ তাকে আগে করতে হবে। অর্থাৎ একজন ব্যক্তি যিনি ঢাকা শহরে ছিলেন বা সৌদি আরবে ছিলেন, উনি এখন গ্রামে স্থায়ীভাবে কিছু করতে চাচ্ছেন, আয় সৃজন বা কর্ম সৃজনের জন্য কিছু করতে চাচ্ছেন। এখন উনি নিজে 50,000 টাকা বিনিয়োগ করেছেন বা 40,000 টাকা বিনিয়োগ করেছেন নিজের পকেট থেকে। এখন তো আরো অর্থ দরকার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো উনি নিজের বিনিয়োগ থাকতে হবে। অর্থাৎ এই দুটা ক্ষেত্রে বিদেশ ফেরত এবং শহর ফেরত, এদের ক্ষেত্রে ঋণ দিতে গেলে তাদেরকে আগে নিজেদের বিনিয়োগ করতে হবে, নিজের ক্যাপিটালকে ইনভেস্ট করতে হবে। সে যদি 50,000 টাকা পর্যন্ত নিজে ইনভেস্ট করে থাকে, তার প্রমাণ যদি পাওয়া যায় যে হ্যাঁ সে একটা খাবার স্থাপন করেছে বা ব্যবসা শুরু করেছে, যেটা পুঁজির অভাবে সে আর বড় করতে পারছে না, সেক্ষেত্রে তাদেরকে 50,000 টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। এই 50,000 টাকা ম্যাডাম, আমি একটা জুম মিটিং আছে, একটু পরে কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা। এই যে এখন এই আর্থিক প্রতিষ্ঠান থেকে ফোন দিয়ে আমাকে বলছে যে আগামী 3 তারিখের মিটিং এ কার্যপত্র, অর্থাৎ আমরা কি করতেছি বা কি করবো, ভবিষ্যৎ পরিকল্পনা কি, এটা চাচ্ছি। এই মিটিং এর পরে আমরা সেটা বলবো লিখতে। তো এই ধরনের ব্যক্তিদেরকে আমাদের সমিতিভুক্ত করে ঋণ দেওয়া যাবে 50,000 টাকা। আবার যারা উদ্যোক্তা ঋণ নিয়েছেন, উদ্যোক্তা ঋণ অথবা ইতিমধ্যে নিয়েছেন 70,000 টাকা নিতে পারেন, 60,000 টাকা বা 50,000 টাকা নিয়েছেন এবং রেগুলার ফেরত দিচ্ছেন, কোনো খেলাপি নাই, তাদের ক্ষেত্রেও আরো 50,000 টাকা দেওয়া যাবে। টাকার কোনো অভাব নাই, টাকা দেওয়া যাচ্ছে। কিন্তু আমি যেটা দেখি যে টাকা দেওয়ার সক্ষমতা আমাদের হয়তো কম, কেন মাত্র 230 কোটি টাকা গেছে জুলাই মাসে, 161 কোটি টাকা গেছে আগস্ট মাসে। এটা যদি হয় তাহলে কিন্তু পারফরমেন্স সন্তোষজনক বলে বিবেচিত হবে না, এটাই আমার আশঙ্কা। এটাকে বাড়াতে হবে। আমাদের যে কর্মীরা আছে, সহকর্মীরা যে গ্রামে কাজ করে, যাদের মূল দায়িত্ব যে বিনিয়োগকারী খুঁজে বের করা, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা সকল ব্রাঞ্চ ম্যানেজারের এটা ভালো করে দেখা দরকার। তাদেরকে টার্গেট ফিক্স করে দেওয়া দরকার যে ন্যূনতম সময়ে আমরা এই অর্থটি বিতরণ করতে চাই। তাহলে এখানে আমাদের যে 250 কোটি টাকার মধ্যে আমি যে কয়েকটা ক্যাটাগরি বললাম, যে অলরেডি যারা ঋণ নিয়ে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত, তাদেরকে 40% পর্যন্ত, যেটা সর্বোচ্চ 25,000 টাকা। আর বিদেশ থেকে এবং শহর থেকে ফেরত এসেছে গ্রামে, তাদেরকে সমিতির সদস্য করা সাপেক্ষে তার বিনিয়োগের সমপরিমাণ, যেটি সর্বোচ্চ পরিমাণ 50,000 টাকা ঋণ দেওয়া যাবে। আর আমাদের যারা অলরেডি আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে ঋণ নিয়েছেন এবং ফেরত দিচ্ছেন, তাদেরকে আরো 50,000 টাকা দেওয়া যাবে। এইগুলো ক্যাটাগরি গুলো মোটামুটি। তারপরে ঋণ আবেদন কি হবে, কি ফরম্যাট হবে, এগুলো নীতিমালায় দেওয়া আছে, সেটা দেখে নিতে হবে। এটা নিয়ে আমি কথা বলছি না। আমার মূল যে আজকের এই উদ্দেশ্য, সেটি আমি বললাম যে আমার এই 250 কোটি টাকা আমরা অত্যন্ত দ্রুততার সাথে, আমি চাই যে আগামী 2 মাসের মধ্যে, অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর, এই 2 মাসের মধ্যে এই 250 কোটি টাকা বিতরণ আমরা শেষ করতে চাই। বিতরণের পাশাপাশি এটা খেয়াল করতে হবে, আমাদের ডিএম সাহেব বলেছেন
এটা কিন্তু কোনো খয়রাত না, এটা কোনো অনুদান না, এটি একটি ঋণ, এটা বিশেষ ঋণ সরকার দিচ্ছেন, এটা বিশেষ পারপাসে, যে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়েছে বা অনেকের কাজের সংস্থান সুযোগ নষ্ট হয়েছে, তাদেরকে আবার নতুন করে কাজের সুযোগ তৈরি করে কর্মসৃজন করা। এই কর্মসৃজন আমরা তাদেরকেই করবো যারা সৎ চিন্তা করে, সৎভাবে এই টাকা আবার কাজে লাগিয়ে সময় মতো ব্যাংকে ফেরত দিতে চায়। অনেকে এই সুযোগে চাইবে যে ঠিক আছে 50,000 টাকা ঋণ নিয়ে নিই, তারপরে আচ্ছা পরে দিলে তখন দেখা যাবে। এই ধরনের মানসিকতার লোক, এটা মাঠ সহকারের দায়িত্ব হলো ওগুলো খুঁজে বের করা, কারা কি টাইপের মানুষ গ্রামে জানা যায়। আমি যে গ্রামে বসবাস করি তারা আশেপাশে কয়েকটা গ্রামের লোক আমরা সবাই চিনি। ওই মানুষটা কেমন বা এই ছেলেটা কেমন, টাকা নিলে আদৌ দিবে কিনা, এটা খোঁজ খবর ইজিলি করা যায় বা বোঝা যায়, আশপাশে ফোন দিলে বোঝা যায়। আর সব থেকে বড় হলো আমাদের 60% হলো মহিলা। মহিলারা সাধারণত ঋণ খেলাপি হয় না, কারণ এরা তো প্রকৃত উদ্দেশ্যেই কাজে লাগে, এটাই মানে বাস্তবতা। সেদিকটা আমাদের একটা সুযোগ আছে। আমি আহ্বান জানাবো যে আজকের এই মিটিং এর পর থেকে এই নীতিমালার জন্য বসে না থেকে ইমিডিয়েটলি বিনিয়োগকারী খুঁজে বের করা, আগামী এক সপ্তাহের মধ্যে প্রতি উপজেলায় 300-400 জন করে একবার ঠিক করে ফেলানো, যেদেরকে আমরা ঋণ দিব। বা আমরা যারা অলরেডি ঋণ দিয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাহলে কিন্তু আগের মধ্যে আগেও আমি করেছি, আগেও উপজেলার তালিকা করা হয়েছে, তাদের মধ্যে প্রথম পর্যায়ে তাদেরকে দিব। এখনই মোটামুটি ডিসিশন নিয়ে ফেলা, তারপরে এটা এই আজকে নীতিমালা আজকে ওয়েবসাইটে উঠে যাবে, নীতিমালা এই ফরম্যাট থাকবে, যে আবেদন ফর্ম থাকবে, অনুযায়ী আবেদনগুলো প্রসেস করে দ্রুত মানে হেড অফিসে টাকা চাওয়া। আমি এখনো মানে খুব আশঙ্কিত যে সরকার কখন না বলে বসে যে এখনো কিন্তু আমাদের বিভিন্ন ব্যাংকে যে এফডিআর আছে এর পরিমাণ অনেক অনেক বেশি, যেটি আমার থাকার কথা গ্রামের মানুষের কাছে। কারণ এই সমিতির অর্থ আমাদেরকে ব্যাংকে আসছে এটা এফডিআর করে রাখার জন্য না। আমি আগে লাস্ট যে মার্চ মাসে কোভিড শুরুর আগে যে বিভিন্ন জায়গায় মিটিং গুলো করেছে, সেখানে বলে এসেছিলাম যে আমাদের টার্গেট হবে যে জুন মাসের মধ্যে অবশ্যই ব্যাংক ব্যালেন্স জিরো করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত আমি যেটা লক্ষ্য করছি, বিশেষ করে প্রকল্পের ক্ষেত্রেও এখনো পর্যন্ত ব্যাংক ব্যালেন্স এখনো 1000 কোটি টাকার বেশি, 1100 কোটি টাকা, যেটা 3 ব্যাংকে পড়ে আছে। এটা এখন আদৌ কিন্তু এখন প্রথম পর্যায়ে আমরা যে 16-17 হাজার, পরে 10,000, 27,000 সমিতি ট্রান্সফার করলাম, সেখানে কিন্তু অনেক টাকা এই 3 ব্যাংকে পড়ে রয়েছে। এই টাকাগুলো যদি আমরা ঋণ দিয়ে দিতে পারতাম তাহলে এই ব্যাংকে থাকতো না, কিন্তু আমরা আমাদের কথা অনুযায়ী কাজ হয় না। তো এই অবস্থা চলতে পারে না। আমাদের হাজার হাজার কোটি টাকা এফডিআর পড়ে থাকবে আর জনগণ ঋণ পাবে না, এটা তো হবে না। এটা মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য যে আমাদের মানুষকে ঋণ দিয়ে তাদেরকে দিয়ে কিছু উৎপাদনমুখী কিছু করাতে হবে, সেটা আমাদের মূল টার্গেট। তো আমি প্রত্যাশা করবো যে আগামী এক সপ্তাহের মধ্যে এই আমাদের যে বিশেষ প্যাকেজ, এই কর্মসৃজন প্যাকেজের যে অর্থ, সেটি বিতরণের আমাদের কর্ম পরিকল্পনা সব ব্রাঞ্চ লেভেলে চূড়ান্ত করবো। যে আমরা ধরে নাও 300 থেকে 400 জনকে ঋণ দিব, আমরা সেই আইডেন্টিফিকেশনটা করে ফেলানো এবং ইমিডিয়েটলি ঋণ বিতরণটা, এবং এই হেড অফিসে টাকার চাহিদা পাঠানো। হেড অফিসে টাকা নিয়ে বসে আছে, এখন তো চাহিদা করলেই টাকাটা দিয়ে দিবে। সফটওয়্যারের প্রয়োজনীয় কাস্টমাইজেশন হয়ে যাওয়ার কথা আমি আগে বলেছিলাম, যে এই প্রোডাক্টের নাম কি হবে, এটা কি হবে, হিসাব নিকাশ রাখবে, সেটি হয়তো এর মধ্যে তৈরি হয়ে গেছে, তো সেই অনুযায়ী সেখানে পোস্টিং হবে, সেগুলো বোঝা যাবে। এটি আবার প্রতিনিয়ত ভাবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তারা মনিটরিং করবে। আমরা এমন হতে পারে যে এই স্পেশাল প্রোডাক্ট এটা সিপিএস এ সর্বশেষ তথ্যটা দেখার জন্য এফআইডি কোন কর্মকর্তাকে আমরা একটা লিংক দিব, সেই ওই লিংকের মাধ্যমে দেখতে পাবে আমাদের আপডেটটা, যাচ্ছি আজকে পর্যন্ত কত টাকা ঋণ বিতরণ হয়েছে এবং কত টাকা এখানে আদায় হচ্ছে। ঋণ বিতরণের সাথে সাথে কিন্তু আদায়ের বিষয় আছে, কারণ 1 মাস পরে এটা আবার আদায় শুরু হয়ে যাবে। যদি এখানে গ্রেস পিরিয়ড আমরা বলেছি যে 3 মাস গ্রেস পিরিয়ড আমরা দিব, সেক্ষেত্রে 3 মাস পরে শুরু হবে। তো সেটিও সফটওয়্যারে কাস্টমাইজেশন হয়তো লাগবে, সেটি ডিএমডি সাহেব, জিএম সাহেব যারা আছেন তারা দেখবেন যে আমাদের যারা সিপিএস রক্ষণাবেক্ষণ করেন
সেই আমাদের এই প্রোডাক্টটা আমি সম্ভবত 3 মাসের গ্রেস পিরিয়ডের কথা বলেছি। তো 3 মাস গ্রেস পিরিয়ড যদি থাকে সেরকম ঋণ মঞ্জুরের সময় ওই গ্রেস পিরিয়ডও তো অ্যাড করতে হবে, এবং ঋণ প্রথম কিস্তি কবে আদায় হবে সেটিও সেই হিসাবটা সেইভাবে থাকতে হবে। সেটিও এই কাস্টমাইজের এটা খুব দ্রুত হয়ে যায়, যাতে আমরা বলতে পারি যে আমরা অলরেডি শুরু করেছি। যেমন গতকালকে আমি হিসাব নিচ্ছিলাম যে আমরা গত 18 তারিখে চেক পেয়েছি, 18 তারিখের পরে কিন্তু আমরা যে উদ্যোক্তা ঋণ যেটা দিই, উদ্যোক্তা ঋণ কিন্তু অলরেডি আমরা এই গত 10-12 দিনে প্রায় 9-10 কোটি টাকা দিয়েছি। এটিও তো হতে পারে যে এই একই শর্তে তো আমরা দিচ্ছি, 5% সুদে দেওয়া হচ্ছে, এটা 5% সুদ। সুতরাং ওই এটা ওইভাবে আমরা দেখাতে পারি আমার মনে হয় ওই অংশ, তাহলেও কিছুটা প্রোগ্রেস হবে। তো সেটা বিষয় না, সেটা সামান্য হয়তো মুখ রক্ষার জন্য হবে, কিন্তু আমাদের মূল টার্গেট হতে হবে যে আগামী 2 মাসের মধ্যে আমরা 250 কোটি টাকা বিতরণ করে ফেলবো।